নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এতদিন ধরে প্রবীণ নাগরিকরা যে দাবি করে আসছিলেন সরকারের কাছ থেকে, সেই দাবিতে বর্তমান এনডিএ সরকার মান্যতা দিলেন অবশেষে। এই এনডিএ সরকারের মান্যতা দেওয়ার ফলে প্রবীণ নাগরিকরা একটি দুর্দান্ত সুযোগ বা সুবিধা পেলেন এবং এই সুযোগ বা সুবিধাটা আগামী মাস থেকে কার্যকরী হতে চলেছে। এই সুযোগের ফলে একজন প্রবীণ নাগরিক প্রতি মাসে মাসে একটি সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে চলেছেন এবং এই সহায়তা পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে কী করতে হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোথায় আবেদন করবেন, সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সরকারের তরফ থেকে সেই দুর্দান্ত সুযোগের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রবীণ নাগরিকরা এতদিন ধরে সরকারের কাছ থেকে আবেদন করে আসছিলেন নিজেদের সোশ্যাল সিকিউরিটি সহ নিজেদের আর্থিক সহায়তার জন্য। অবশেষে পুনরায় এনডিএ সরকার ভারতের ক্ষমতায় আসার পর তাদের সেই দাবিতে মান্যতা দিল। এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি দুর্দান্ত প্রকল্প শুরু হলো। এই প্রকল্পের ফলে একজন প্রবীণ নাগরিক যদি আবেদন করে থাকে তাহলে তার 60 বছর বয়সের পর থেকে তিনি যতদিন বেঁচে থাকবেন তাকে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আবেদনকারীর মৃত্যুর পর তার স্ত্রীকে অর্থাৎ তার স্পাউসকে প্রতি মাসে মাসে 1,500 টাকা করে আজীবন পুনরায় সহায়তা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কিন্তু এই সুযোগটি শুধুমাত্র পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য, মহিলা আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ কোনো মহিলা আবেদনকারীর মৃত্যুর পর তার হাজব্যান্ডকে কিন্তু এই 1,500 টাকা সহায়তা প্রদান করা হবে না। এই দুর্দান্ত সুযোগ পাওয়ার জন্য একজন প্রবীণ নাগরিককে প্রথমত আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টসের প্রয়োজন। এই ডকুমেন্টসগুলি হলো, এক, অবশ্যই সেই আবেদনকারীর নিজের নামে আধার কার্ড থাকা প্রয়োজন এবং সেই আধার কার্ডটা আপডেটেড থাকতে হবে। অর্থাৎ বহুদিন আগে আধার কার্ড করেছে কিন্তু বর্তমানে আপডেট করা হয়নি, সেই আধার কার্ড থাকলে কিন্তু হবে না। দ্বিতীয়ত যে ডকুমেন্টসের প্রয়োজন সেটা হচ্ছে তাদের একটা অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ সে প্রবীণ নাগরিক বর্তমানে কোথায় বাস করছে সেটার একটা অ্যাড্রেস প্রুফ। এবং তৃতীয় যে ডকুমেন্টসের প্রয়োজন সেটা হলো সে প্রবীণ নাগরিকের বয়সের প্রমাণপত্র। এক্ষেত্রে তিনি যদি কোনো পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে সে মাধ্যমিক বা অন্য ডকুমেন্টসও কাজে লাগতে পারে, না হলে অবশ্যই আধার কার্ডগুলি কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং জন্ম তারিখের হিসাবে এখানে গ্রহণযোগ্য। প্রবীণ নাগরিকের নামে অবশ্যই একটি জনধন অ্যাকাউন্ট থাকতে হবে। জনধন অ্যাকাউন্টটি হলো পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে যে সমস্ত গ্রাহক সেবা কেন্দ্র বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে খোলা হয় এবং সেখানে যে সমস্ত অ্যাকাউন্ট খোলা হয় তাকে বলা হয় জনধন অ্যাকাউন্ট। এটি মূলত জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। যদি কোনো প্রবীণ নাগরিকের নামে জনধন অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে তার যদি কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটিও গ্রহণযোগ্য। তৃতীয়ত বা তারপরে যে ডকুমেন্টসের প্রয়োজন সেটি হলো কালার পাসপোর্ট সাইজের ছবি, এরপর একটি চালু মোবাইল নাম্বার লাগবে। এছাড়াও তাকে নমিনি অ্যাড করতে হবে, অর্থাৎ সে আবেদনকারীকে নমিনি এখানে অ্যাড করতে হবে, ফলে নমিনির সমস্ত ডিটেলস এখানে কিন্তু প্রয়োজন, অর্থাৎ নমিনির আধার কার্ডও প্রয়োজন। এবার আমরা জানবো এই প্রকল্পতে কারা আবেদন করতে পারবেন না। প্রথমত হলো কোনো রাজ্য সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যারা বর্তমানে অবসর গ্রহণ করেছেন এবং পেনশন পেয়ে আসছেন তাদের জন্য এই প্রকল্পটি নয়। দ্বিতীয়ত হলো আয়কর প্রদানকারী, অর্থাৎ কেউ যদি আয়কর প্রদান করে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এই প্রকল্পটি নয়। তবে মনে রাখা দরকার, আপনি যদি আইটিআর ফাইল করেন আর আয়কর প্রদান করা দুটি কিন্তু আলাদা ব্যাপার। কারণ আপনার বর্তমান অর্থাৎ একটি বার্ষিকে অর্থাৎ একটা অর্থবর্ষে যদি 7 লক্ষ টাকার বেশি ইনকাম হয়ে থাকে তাহলে আপনি আয়কর প্রদানকারী ক্যাটাগরির মধ্যে পড়লেন। কিন্তু 7 লক্ষ টাকার কম যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আইটিআর অবশ্যই ফাইল করছেন কিন্তু আয়কর প্রদান করছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ পাবেন। 3 নম্বর হচ্ছে নিউ পেনশন স্কিম বা এনপিএসে যদি আপনি সদস্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই প্রকল্পটি নয়। 4 হলো আপনি যদি ইএসআইসি অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের সদস্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রকল্পতে আপনি আবেদন করতে পারবেন না। 5 হলো ইপিএফওর সদস্য যদি আপনি হয়ে থাকেন তাহলেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবং 6 হলো অন্য কোনো পেনশন স্কিম, অর্থাৎ আপনি যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো পেনশন স্কিমে নিজেকে যুক্ত রাখেন, অর্থাৎ পেয়ে থাকেন প্রতি মাসে মাসে পেনশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবার জানবো আবেদনের পদ্ধতি। আমি আগেই বলেছি আবেদনটি দুটি পদ্ধতিতে হয়, এক হচ্ছে অফলাইনের মাধ্যমে সিএসসি সেন্টারে বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে এবং দ্বিতীয়ত হচ্ছে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে। প্রথমত হলো অফলাইনের মাধ্যমে আপনি কিভাবে করবেন, এই জন্য আপনাকে প্রথমত সিএসসি সেন্টার যেতে হবে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, যেটি প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একটি করে গ্র্যান্ড করা হয় এবং সেই সিএসসি সেন্টারে আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সেখানে যিনি অপারেটর থাকবেন অর্থাৎ ভিএডি থাকবেন তাকে আপনি সমস্ত ডকুমেন্টস প্রদান করবেন।
এরপর সেই অপারেটর নির্দিষ্ট পোর্টালে আপনার নাম, আপনার আধার কার্ডের নাম্বার, জন্ম তারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি ও নমিনির বিবরণ সমস্ত কিছু এক এক করে এন্ট্রি করবে। এক এক করে এন্ট্রি করার পর ডেমোগ্রাফিক পদ্ধতির মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আপনার সমস্ত কিছু তথ্য ইউআইডিএআই ডাটাবেস যাচাই করা হবে। ইউআইডিএআই অর্থাৎ ডেমোগ্রাফিক পদ্ধতির মাধ্যমে যাচাই করার উদ্দেশ্যই হলো আপনার আধার কার্ডের সঙ্গে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য মিলছে কিনা সেটা এখানে যাচাই করা। এরপর আপনার যেরকম বয়স হবে সেই বয়স অনুযায়ী সর্বোচ্চ 150 থেকে 200 টাকা পর্যন্ত ফি আপনার এখানে কাটা হবে এবং সেটা অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং সেই সাথে এই আবেদনের একটা ফর্ম প্রিন্ট আউট হবে এবং আপনি যে ফিটা প্রদান করলেন সেই ফিয়েরও একটা রিসিপ্ট বেরিয়ে আসবে। এবার দুটিতেই আপনাকে প্রথমত সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর এই দুটিকে আবার পুনরায় ওই ভিএলই অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে তিনি নির্দিষ্ট পোর্টালে আবার আপলোড করবেন। সমস্ত কিছু আপলোড করার পর একটা আপনার নামে ইউনিক আইডি অর্থাৎ ইউনিক নাম্বার তৈরি হবে এবং সেই ইউনিক নাম্বারটি তৈরি হবে এবং যেটি আপনাকে পুনরায় ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। এই সাথে সাথে আপনার একটা প্রিন্ট আউটও বেরিয়ে আসবে যেটিকেও আপনাকে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। এবার আমরা জানবো আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট পোর্টালের সাহায্যে আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে নিজের মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে নিজের মোবাইল নাম্বার দিয়ে সেখানে জেনারেট ওটিপিতে এখানে ক্লিক করবেন। তারপর ওটিপি জেনারেট হয়ে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা প্রদান করে আপনাকে এখানে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার পর পুনরায় এখানে ব্যাক করে আপনাকে আবার লগ ইন করতে হবে, অর্থাৎ লগ ইন করার সময় আপনার মোবাইল নাম্বার এবং তার সাথে পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন গিয়ে আপনাকে নিউ অ্যাপ্লিকেশনের জায়গায় ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশনের জায়গায় ক্লিক করে আপনার যে সমস্ত ধরনের তথ্য আছে সেগুলি সমস্ত কিছু এক এক করে আপনি ফিল আপ করে দেবেন। এক এক করে ফিল আপ করে দেওয়ার পর আপনার সেই তথ্যের ওপর যে সমস্ত ডকুমেন্টস আছে অর্থাৎ আধার কার্ড বা আপনি অন্য যে সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করবে সেগুলিকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর অটোমেটিক আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে যে কোনোভাবে আপনি এই যে ফিটা আছে ম্যাক্সিমাম 200 টাকা সেই ফি প্রদান করে তারপর আপনি এটাকে সাবমিট করে দিলেন। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার অনলাইনে আবেদন করতে গেলে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার এন্ট্রি করা থাকে, কারণ ও মোবাইল নাম্বার যদি এন্ট্রি না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন না, কারণ নির্দিষ্ট আধার কার্ডের নাম্বার টাইপ করার পর তার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই লিঙ্কে একটি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যেটিকে আপনাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি অনলাইনে করতে পারেন, যদি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অফলাইনে কোনো সিএসসি সেন্টারে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারেন। আপনারা যদি অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি খুব তাড়াতাড়ি এই প্রকল্পে অনলাইনে আবেদনের জন্য একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যেখানে আমি নিজে লাইভ আবেদন করে দেখাবো এবং সেই পদ্ধতি অনুসরণ করে আপনারাও আবেদন করতে পারেন। এবার আমরা জানবো এই অভিনব প্রকল্পটির নাম কি। এই অভিনব প্রকল্পটির নাম হলো PMSYM, যেটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার 60 বছর বয়স পেরিয়ে গেলে প্রতি মাসে মাসে 3000 টাকা করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা বা পেনশন প্রদান করা হবে। তাহলে বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এই অভিনব প্রকল্প PMSYM সম্পর্কে আমি একটি বিস্তারিত আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তবুও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে আমি খুব তাড়াতাড়ি একটি অনলাইনে আবেদনের উপর ভিডিও নিয়ে আসছি যেখানে আমি লাইভ অনলাইনে আবেদন করে আপনাদের দেখাবো। সেই ভিডিওটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।